স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। সম্প্রতি সীমান্তে বিএসএফের পুশিনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের হটানোর নামে শুরু করেছে ধরপাকড়। জেলায় জেলায় স্থাপন করা হয়েছে হোল্ডিং সেন্টার। গ্রেপ্তার আতঙ্কে অনেকেই পরিবার পরিজন নিয়ে জড়ো হচ্ছেন সীমান্তবর্তী এলাকায়। এদিকে কাঁটাতারের বেড়া নির্মাণে নতুন করে উদ্যোগী হয়েছে বিএসএফ। সীমান্ত সমস্যা এবং পুশিন ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। ধন্যবাদ। শুরুতে জনাব শহীদুজ্জামান, আপনার কাছে আসি। যেই পুশিনের কথা বলা হচ্ছে, সীমান্তে প্রতিদিন একাধিক পুশিনের ঘটনা ঘটছে, বিজিবি বাধা দিচ্ছে। এই পুশিন যারা করছে বা এই পুশিন কতটা যৌক্তিক, আপনার কি মত? কতটা যৌক্তিক বা কতটা আমার তো মনে হয় পৃথিবীর যে কোনো অঞ্চলে যেসব জায়গায় এই ধরনের বর্ডার প্রবলেমস হয়, কোথাও আমার মনে হয় এখন এইরকম বাস্তবতা নাই যে পুশিন আমেরিকানসদের ওইখানে ওই যে ঢুকতে চেষ্টা করেছিল, ওরা তো একটা হিউম্যান সলিউশন শেষ পর্যন্ত হইতে পারছে, ইন দ্য সেন্স যে অনেক লক্ষ লক্ষ লোক ঢুকছে, তারপর একটা পয়েন্টে যে সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কিন্তু যেটা আমাদের এখানে ঘটছে সাবকন্টিনেন্টে, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এটা আপনার ভারত কিন্তু কখনো নেপাল বা অন্য কোনো দেশ তাদের বেলায় করবে না। আর আমাদের এখান থেকে এটা এই যে লোক ভারতে গিয়েছে, সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড ফিগার্স 90 lakhs এই ধরনের কথা বলা হয়। এবং তারা অ্যাকচুয়ালি আমাদের অনেকের ধারণা ছিল যে হয়তো ওই পশ্চিমবঙ্গের ইলেকশনস একবার হয়ে গেলে বিষয়টা আস্তে আস্তে দমে যাবে এবং শেষ পর্যন্ত ভারত আর বাংলাদেশের একটা স্বাভাবিক সম্পর্ক হয়তো গড়ে উঠবে। কিন্তু অবাক হওয়ার ব্যাপার হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী ইলেক্টেড হলো এবং তার পাশাপাশি আসামের যে মুখ্যমন্ত্রী, তিনিও বছর দুয়েক আগে থেকেই একেবারে বিরাট একটা ফিগারের জনসংখ্যা, প্রায় সবাই মুসলমান, এবং শেষ পর্যন্ত আপনার এই যে করিমগঞ্জে পর্যন্ত যার নাম বদল করা হয়েছে শ্রীধাম নামকরণ, সেখানকার নিম্ন মধ্যবিত্তদের পাকা ঘর ভেঙে হাজার হাজার ফ্যামিলিজদেরকে রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা জাস্ট এই পশ্চিমবঙ্গের ইলেকশনের মাত্র কয়েক মাস আগে এটা। তা এই যে দুইটা অঙ্গরাজ্য বাংলাদেশের দুই পাশে যে এখন এই কনফ্রন্ট করছে, এটা বোধহয় অবিশ্বাস্য এবং কোনো এক্সাম্পল নাই এরকম, এবং হাউ টু ডিল উইথ ইট। কারণ এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চালিকা শক্তি হচ্ছে স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তার নিয়ন্ত্রণে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এবং সবচেয়ে যেটা চিন্তার ব্যাপার হলো যে আন্তর্জাতিক আইন সম্পর্কে এদের সজাগ থাকার কথা, যে আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী আপনার একটা প্রক্রিয়া রয়েছে, আপনি একটা সভ্যভাবে স্বাভাবিকভাবে এবং বাংলাদেশের সম্মতি নিয়ে তারপর একসাথে তারা এই একটা প্রক্রিয়ায় কারো। কিন্তু এই যে রাতের অন্ধকারে কিংবা এমনকি দিনের বেলায় বন্দুক তাক করে এক একটা জায়গায় যে এগিয়ে আসছে ভারতীয় বিএসএফ, এবং এদের ঔদ্ধত্য লক্ষণীয় যে নো ম্যানস ল্যান্ড পার হয়ে তারা একেবারে বাংলাদেশের পিলারের কাছে এসে মানুষদের এই বাংলাদেশি যে বিজিবি অফিসারদের সাথে, মাঝে মাঝে এরা বেশ সিনিয়র কর্নেল বা মেজর র্যাঙ্কের অফিসারদের সাথে যেভাবে ডিফায়েন্টলি তর্ক করে, একেবারে তারা সরাসরি আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, কোনো চক্ষু লজ্জাও নাই, এবং সেখানে তারা এটা করবে বলে ডিটারমিন্ড। এবং আজকে দেখলাম যে লালমনিরহাটে কোথায় বর্ডারে এই চোখে পড়লো যেটা, যে আমাদের বিজিবি একেবারে শুটিং পজিশন নিয়ে শুয়ে তাক করে আছে। তার ব্যাপারটা ওই দিকে প্রায় গড়াতে যাচ্ছিল। এবং একটাই অবাক লাগে যে হায়ার লেভেলে কোনো এক্সপ্রেশনস নাই। একজন আমাদের যারা এখানে দায়িত্ব আছেন
সর্বোচ্চ পর্যায়ে তাদের মুখ থেকে যদি আমরা একটা সাহসের বাণী শুনতাম বা প্রশংসাসূচক অবস্থান নিত যে আমাদের বিজিবির যে সাহসিকতার সাথে ডিল করছে, কিংবা আমার মনে হয় এখানে নেগোসিয়েশনসের ইচ্ছা ভারতের নাই। ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ নামটাই ইদানিং উচ্চারণ করেন না, এবং তার যে এই যে অমিত শাহ তো একদম যাকে আমরা বলি ট্রিগার হ্যাপি, যে এভাবে চালিয়ে যেতে। প্রবলেমটা হচ্ছে কি যে আপনি 200, 300, 1000 পর্যন্ত যদি ঢুকতে দেন সেটা তো শেষ হবে না। তারা এই প্রক্রিয়াটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে এর ফলে যে এনকারেজমেন্ট হবে ভারতে, তাদের অবস্থানটা হবে এই যে বাংলাদেশি নিধনের নামে ভারতীয় মুসলমানদের কেই মানে ভারত ছাড়া করো, এই ধরনের। সো এই বাস্তবতাগুলো কিন্তু একদম নতুন। এগুলো আগে কখনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কোনো দেশের বেলায় ঘটেছে বলে আমার মনে পড়ে না। ভারত ইনক্রিজিংলি এখন ধর্মভিত্তিক যে অ্যাপারথাইড পলিসি, সেখানে শুধু মুসলমান না, হিন্দু পপুলেশনের একটা বড় অংশ আরও বড় নির্যাতনের শিকার হচ্ছে। এই যে গোহত্যা বন্ধ করা, গরু নিধন বন্ধ করা, এর ফলে কিন্তু ভারতের বিশাল মাইনরিটি নন মুসলিম পপুলেশন এফেক্টেড হচ্ছে। সো বর্ডার কিলিংসের র্যামিফিকেশনগুলো বর্ডারে এইভাবে পুশিন করে দেয়া, এটা মানে আমরা কিন্তু এটা অ্যাড্রেস করছি না এখনো সিরিয়াসলি। ঠিক আছে, আমরা আরও ইস্যুতে আসবো। স্যার যেখানে শেষ করেছিলেন যে আমরা ঠিকমতো বর্ডার কিলিংটাকে অ্যাড্রেস করছি না, যদিও 2রা জুন মানে আজ থেকে 2-3 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে বাংলাদেশ ভারত সীমান্তে যে অবৈধ অনুপ্রবেশ বা অন্যায় যে কর্মকাণ্ড হয় সেগুলোর ভিত্তিতে যেই হত্যাগুলো হচ্ছে সেগুলোকে বর্ডার কিলিং বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কথা বলেছেন। তো আপনার কি মনে হয় যে আসলে আমরা বিষয়টা যেভাবে ডিল করছি পুশিন সমস্যাকে, সেই অর্থে তো সত্য যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু ওইভাবে আমরা কোনো সরকারের হায়ারার্কি থেকে ওইভাবে পুশিন সমস্যা বা এটাকে সরকার কীভাবে ডিল করবে সেভাবে কোনো বক্তব্য পাইনি। আপনার কি মনে হয় যে আমরা যেভাবে ডিল করছি ইস্যুটা সেটা ঠিক আছে বা কীভাবে করা উচিত? কিছু সরকারের পক্ষ থেকে রিয়াকশান আসলে মানুষ খুশি হতো, জানতে চায় যে সরকার কী ভাবছে, কী করতে চায়। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ভারত যা করবে আমরা কি তা করতে পারবো কিনা বা করবো কিনা, সেটা একটু চিন্তা করার বিষয় আছে আমার মনে হয় যে আমাদের এখানে হচ্ছে যেটা আমরা মুখে বলি, উল্টোপাল্টা কথা বলি, আর ভারত রিয়াকশন দেখায় পুশিনের দেখিয়ে। পুশিন এখন পর্যন্ত একটাও তো আসলে ঘটে নাই, সবই ঠেকিয়ে দেওয়া হয়েছে, তাই না? বিজেপি বাধা দিচ্ছে, আমাদের স্থানীয় মানুষজনও বাধা দিচ্ছে, সেই কারণে সেটা হয় নাই। আর যেখানে যেখানে আমরা শুনছি নাম্বারসগুলো কি, কোথাও শুনলাম 71 টোটাল একটা নাম্বার, যে বিভিন্ন জায়গায় মিলে 71 বা এরকম। তো এই যে নাম্বার, দিজ আর নট বিগ নাম্বারস, বাট দিজ আর ভেরি সিম্বলিক। যে এগুলো যে ঘটানোর চেষ্টা করছে তারা, এই চাপটা, এটা আমি মনে করি যে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি করাটাই তাদের মূল উদ্দেশ্য। আসলে যদি তারা তো ইচ্ছা করলেই এখানে কয়েক লাখ লোক এনে বর্ডারে হাজির করে ফেলতে পারে, কিন্তু সেটা তো তারা করছে না। যেটার কথা বলা হলো যে 2 বছর বা আরও বেশি আগে আসামের সরকার এইরকম একটা করেছিল, তখনও তারা বেশ কিছু লোককে আসলেই পুশিন করেছিল, কিন্তু তারপরে অনেক লোককে জড়ও করেছিল, কিন্তু পরে আবার সেই লোকগুলোকে আবার ফেরত নিয়ে গেছে। তারা আবার যেভাবে হোক কোনো না কোনোখানে চলে গেছে, বর্ডারে আর বসে রয় নাই। সুতরাং এই পুশিনের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা বাংলাদেশের উপরে, চাপ দিয়ে বাংলাদেশকে অন্য কিছু কনসেশনস বাংলাদেশের কাছে আদায় করা। বা বাংলাদেশ এখন যেমন বাংলাদেশ টেলিভিশনে যদি এরকম লেখা আসে, সরকারের পক্ষ থেকে, সরকারের উচ্চপদস্থ কেউ বলল যে ভারতের সাথে আমাদের সমস্ত আদান প্রদানে আমরা জাতীয় স্বার্থ রক্ষা করার চেষ্টা করি, এই যে কথাটা বলা, এটার অর্থ কি? অন্য দেশের সাথে কি আমরা রক্ষা করার চেষ্টা করি না? তাহলে এই কথাটা বলাটা তো, এই ধরনের কথা কি কূটনীতিকভাবে সঠিক? এটা কি বলা উচিত? তো এই আমরা বলি, এই কথা বলে ওদেরকে খোঁচাই দেই, আর তারপর ওরা এইগুলো আমাদের গায়ের উপর লোকজন নিয়ে এসে একটা প্রেশার সৃষ্টি করে। সুতরাং আমি মনে করি যে এইগুলো দুই পক্ষই পশ্চারিং করা
ভারত যেরকম পশ্চারিং করবে আমরা কি সেইভাবে পশ্চারিং করে আমাদের কি দরকার? আমরা বরং চেষ্টা করা সিরিয়াসলি চেষ্টা করা উচিত ভারতের সাথে সম্পর্কটাকে একটা সুষ্ঠু পর্যায়ে নিয়ে আসা যায় কীভাবে। দুই পক্ষ থেকে এই বিভিন্ন রকমের ইঙ্গিত এসছে। এই সরকার আসার আগের থেকেই ভারতের থেকে বিএনপির সাথে যোগাযোগ করা, তারপরে ডেলিগেশন আসা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। খালেদা জিয়ার মৃত্যুর সময় জয়শঙ্কর এসেছিলেন, পরবর্তীতে ইলেকশনের পরেও তারা ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ওই পর্যন্তই থেমে থাকলে তো হবে না, আমাদের দিক থেকেও উদ্যোগ নিয়ে চেষ্টা করতে হবে যে দুই দেশের মধ্যে বড় একদম উচ্চ পর্যায়ে সফর বিনিময় হোক এবং সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা হোক। প্রথমে একটা উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং তারপরে ডেডিকেটেড যারা টাস্ক ফোর্স বা ইত্যাদি কিছু তৈরি করে আলাপ আলোচনা করা। এই যে যেমন বর্ডার কিলিংসের কথা বলছি আমরা, এই যে পুশিনের কথা বলছি, ইললিগাল ইমিগ্রেন্টসদের কথা বলা হচ্ছে, এই কথাগুলো এই জিনিসগুলো নিয়ে সিরিয়াস আলাপ আলোচনা হওয়া উচিত। এই রোজ রোজ বর্ডারে পশ্চারিং করে এটা সমাধান হবে না, এটা একটা থেকেই যাবে। আর এর ফলে কি হচ্ছে যে আমরা যে ঠিক আছে ভারতের সাথে আমরা মনে করলাম যে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো করার দরকার নেই, আমরা অন্যদের সাথে সম্পর্ক, সেটা তো হয় না। আমার যদি প্রতিবেশীর সাথে সম্পর্কটা একটা সঠিক পর্যায়ে না আনতে পারি, তখন অন্যদের সাথেও আমরা সম্পর্কে যথেষ্ট সময় দিতে পারবো না, যথেষ্ট ফোকাস দিতে পারবো না, এবং অন্যরাও আমাদের উপরে যথেষ্ট আস্থা স্থাপন করতে পারবে না। সুতরাং আমাদের খুব বেশি সিরিয়াসলি দরকার ভারতের সাথে সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায় সেটার জন্য পদক্ষেপ নেওয়া। আমাদের যেটা আমি বলছি যে হাই লেভেল ভিজিটসের ব্যাপারে আগায় যাওয়া, এবং এটার ব্যাপারে খালি ভিজিটস করলে হবে না, আমাদের হোমওয়ার্কগুলো থাকতে হবে। যেমন আমাদের পানির নিয়ে আমরা সবসময় কথা বলি, কিন্তু পানির ব্যাপারে দেখা যায় যে আমাদের তিস্তার ব্যাপারেও আমাদের যথেষ্ট হোমওয়ার্ক থাকে না, আমাদের গঙ্গার ব্যাপারেও, পদ্মার আর কি বলে গঙ্গার পানির ব্যাপারেও যথেষ্ট হোমওয়ার্ক থাকে না। তার ফলে আমরা সবসময় ব্যাকফুটে থাকি আলাপ আলোচনায়। সেই জন্য এই কাজগুলো আমরা যদি সঠিকভাবে না করি, তাহলে আমাদের আমরা খালি টেলিভিশনে বা অন্যান্য জায়গায় বক্তব্য দিব আর বর্ডারে চেষ্টা করব ঠেকাতে, এর বাইরে আমরা খুব বেশি অগ্রগতি করতে পারবো এটা মনে হয় না। কিন্তু জনফয়েজ, আসামে যেভাবে এই ইস্যুগুলো বিজেপিকে সাফল্য দিয়েছে, তারা টানা ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসলো, এই ইস্যুটিকে তারা যদি জিয়ে রাখে, তারা ভোটের রাজনীতিতে সুবিধা পাবে সেটা বোঝাই যাচ্ছে, এবং এটা ইস্যুটা পপুলারও ওয়েস্ট বেঙ্গলে। তো এই ইস্যুটাকে তো বিজেপি সরকার শেষ হতে দেবে না, মানে ইস্যুটাকে জিয়ে রাখলে তো তার জন্য বিপজ্জনক একটা ব্যাপার। এখন পর্যন্ত এখানে আছে যারা এই চরমপন্থী যারা, এটাও তো এক ধরনের চরমপন্থা, তারা এক্সট্রিমিস্ট আমরা বলতে পারি তাদেরকে এই হিসাবে, এক্সট্রিম হোল্ডিং সেন্টার খুলেছে কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোতে। আমি যেটা বলতে চাচ্ছি যে এক্সট্রিম কমিউনালিস্টরা, কিন্তু এক্সট্রিমিজমের একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি এক্সট্রিমিস্ট থেকে ফিরে আসতে পারেন না, আরও কীভাবে এক্সট্রিম করা যায় সেটার দিকে আপনি এগিয়ে যান। এক্সট্রিমিজমের ডিগ্রি বাড়ানোর চেষ্টা থাকে, কারণ এক্সট্রিমিস্ট যে সে এক্সট্রিমিজম থেকে যদি সরে আসে তখন তার সেই অ্যাপিলটার থাকে না, তো সেই অ্যাপিল জিয়ে রাখতে হলে তাকে আরও বেশি এক্সট্রিম হতে হয়। তো সেইগুলোই আমি দেখতে পাচ্ছি আলামত বিভিন্ন জায়গায়। সুতরাং এইটা না, তবে একটা সুখের জায়গাটা অন্য জায়গায়, সেটা মানে হোপ আর কি, যে আমাদের আশার জায়গাটা কোথায়, সুখ নয় আশাটা কোথায়, যে ভারতের মানুষও বর্তমান যে সরকার আছে তাকে পুরোপুরি সবাই তাতে খুশি না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো তাদের একটা এই ধরনের পলিসির আছে, কিন্তু তারপরেও এই পলিসি সবসময় মানুষ পছন্দ করবে যে তা নয়। সময় আসবে যখন ভারতের মধ্যেই এই ধর্মীয় কি বলে হিংসা, ধর্মীয় চরমপন্থা এইগুলো মানুষ আর গ্রহণ করবে না। তো সেই জন্যে আমাদের তার মানেই না যে আমরা যতদিন ওরা করবে আর ততদিন আমরাও সেইগুলো করব, সেটা না। আমাদেরকে সহিষ্ণু হতে হবে, আমাদের দেশে যাতে ওইটার রিপারকাশনে আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো রকমের না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন পর্যন্ত আমরা সেটা রক্ষা করতে পেরেছি বলে আমি মনে করি। সুতরাং সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সিরিয়াসলি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ জনাব ফয়েজ। জনাব শহীদুজ্জামান, আগে তো পুশ ইনের চেষ্টা হয়েছে, সেটা বিক্ষিপ্তভাবে হতো, কিন্তু এখন কিন্তু লাগাতার বা ধারাবাহিকভাবে হচ্ছে। আমরা যেটা অবজার্ভ করছি যে বিভিন্ন পয়েন্টে চেষ্টা হচ্ছে গত কয়েকদিন থেকে লাগাতার। তো এই যে আমাদের সীমান্ত, পৃথিবীর অত্যন্ত উত্তেজনাপূর্ণ সীমান্তগুলোর একটি বাংলাদেশ ভারত সীমান্ত, তো এইখানে কি এই উত্তেজনা স্থায়ী রূপ পেতে যাচ্ছে শুভেন্দু সরকার পশ্চিমবঙ্গে আসার পরে? উড়িয়ে দেওয়া যায় না, এই কোশ্চেনটা খুবই সেন্সিটিভ আর গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী শুভেন্দু সরকার বলতে শুভেন্দু গভর্নমেন্ট।
শুভেন্দু উদ্যোগ নিচ্ছে, তবে কেন্দ্রীয় সরকারের আশীর্বাদ রয়েছে। এখন এটা যেটাকে আমরা বলি এসকেলেটরি প্রেশার, চাপ আরও বিস্তৃতিকরণের বা একটা শুটিং ইনসিডেন্ট ঘটে যাওয়া, একবার যদি ট্রিগার টেপা হয় তাহলে ওই পাশ থেকেও ট্রিগার টেপা হবে। অথচ এদিকে কিন্তু কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের এফার্ট নাই, ফ্ল্যাগ মিটিংস হয় না। তারপর আপনার দুই পক্ষই অ্যাডামেন্ট, পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার সে তার যে রাজনীতি হাইলি আনস্টেবল, তার মন্ত্রিসভায় এখনও প্রচুর ভিন্ন মতাবলম্বীরা রয়েছে। একদিকে অনেকে মনে করে যে তারা এই যে শুধু মুসলিমস না, যারা মমতা ব্যানার্জির সাপোর্টার তাদের বিরুদ্ধে কঠিনভাবে প্রতিশোধ নেওয়া, আবার একটা পক্ষ মনে করে যে সেটেল করা। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে আমার বন্ধু যেটা এক্সপেক্ট করছে যে বাংলাদেশকে আরও এফোর্ট নিতে হবে ইয়ে করার জন্য, সেই এফোর্টটা কিন্তু বাংলাদেশ নিয়েছিল। বাংলাদেশ চেষ্টা করেছে, ভারতের সাথে আমাদের এই বিএনপি গভর্নমেন্টের নেতৃত্বই ভারতের উপর গুরুত্ব দিয়েছে, ভারত সফরের ব্যাপারে আগ্রহ ছিল এবং মনে হচ্ছিল ভারতও কিন্তু এক্সপেক্ট করছিল যে এই গভর্নমেন্ট আসার ফলে হাসিনা গভর্নমেন্ট রেজিমের ধারাবাহিকতায় তারা ফিরে আসছে এবং তাদের চিন্তাধারা ছিল যে বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্কের বা স্বাভাবিক সম্পর্কের অর্থ হচ্ছে যে বাংলাদেশ আচরণগতভাবে ভারতের যেসব নিরাপত্তা ধারণাগুলো সেগুলো মেনে চলবে। তার অর্থ এই দাঁড়াতো যে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে এই যে পাকিস্তানের সাথে অস্ত্র ক্রয়ের সম্পর্কে ফেরত আসলো, চীনের সাথে অস্ত্র ক্রয়ের সম্পর্ক আসলো, অ্যাট দ্য সেম টাইম ভারতের সাথেও সম্পর্ক উন্নয়নের আশ্বাস আসছিল, তখন কিন্তু ভারত ঘুরে দাঁড়ালো। ভারত কিছুতেই মানে তার যে আমি এটা বলবো, আমরা আমাদের সাবজেক্টে বলি ইররেশনাল কনসিস্টেন্সি, হ্যাঁ, অযৌক্তিক ধারাবাহিকতা। আপনি হাসিনা রেজিমের সময় যে এক্সপেকটেশনগুলো থাকে, যে ছিল যে যেটা ভারত চেয়েছে যে বাংলাদেশ একেবারেই মানে একটা করদ রাজ্যের মতো বিহেভ করবে, ভারতের নিরাপত্তার ধারণের সাথে একাত্মতা পোষণ করবে, সেটা এই গভর্নমেন্ট করেনি। এবং আমরা জানি যে আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত মানে স্পষ্টবাদী পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি মোটামুটি বিশ্ব দরবারে প্রচুর সম্মান অর্জন করেছেন। এবং আমার মনে হয় বিএনপি সরকারও এখন এই যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে আন্তরিকতা, সেটা কিন্তু বিশ্বব্যাপী সবাই অ্যাপ্রিসিয়েট করছে। এখন এটা কিন্তু ভারতের জন্যেই একটা মারাত্মক সুইসাইডাল পলিসি আমি মনে করি, যে বিশ্বে কিন্তু ভারত এখন আইসোলেটেড হয়ে যাচ্ছে। আপনি দেখেন এই যে এই ভোটিংটা হয়ে গেল সেদিন জেনারেল অ্যাসেম্বলি, সেখানে ভারত একটা মুখ্য ভূমিকা পালন করেছিল বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিতে, যে আমরা সার্কের সদস্য দেশ নেইবার সব সার্ক মেম্বাররাই কিন্তু বাংলাদেশকে ভোট দিয়েছে, ভারত দেয়নি। শুধু তা না, ভারত অন্য দেশগুলোকে উদ্দীপ্ত করেছে। এবং ইন্টারেস্টিংলি এনাফ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের সাথে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র আমি যতদূর জানলাম আরও 2টা দেশকে এনকারেজ করেছে বাংলাদেশের পক্ষে ভোট দিতে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রোলে ছিল। এই যে ন্যারো মার্জিনে আমরা জিততে পারলাম, এতে ভারতের ক্রোধ আরও বৃদ্ধি পাবে। নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের সাথে কোনো আলোচনা বা কোনো রেসপন্স, আগ্রহ কিছুই দেখাচ্ছে না। আপনি দেখেন এটা কেমন নীতি, যে তারা যখন ওই ধরনের বন্ধুত্বের ধারণা দিচ্ছিল বাংলাদেশকে, যে আপনারা আবার আগের ইয়েতেই ফিরে আসবো, বন্ধুত্ব, ঠিক ওই সময়টায় শুভেন্দু অধিকারী কিন্তু প্রমিস করলো যে এইভাবে পুশিন হবে এবং পুশিন পলিসিটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে। সুতরাং আমি মনে করি আপনি যেই প্রশ্নটা করেছিলেন, আমাদের দুই দেশের সম্পর্কটা আরও ডিটোরিয়েট করবে। কারণ বিশ্ব ব্যবস্থায় এমন কিছু ঘটবে, এমন কিছু ঘটাতে হবে যার ফলে ভারত বুঝতে পারে যে এই আইসোলেশনিস্ট অ্যাপ্রোচ, যেখানে চীনের সাথে সম্পর্ক খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ডেটোরিয়েট করছে, একমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের সাথেই ভারত কিন্তু মোরাললেস একটা সান্নিধ্য মেনটেন করছে। সেখানে আমরা এইসব খবরও পাই, কিন্তু বেশ ডিভিশনস রয়েছে। আজিত দোভালের সাথে জয়শঙ্কর বা ফরেন সেক্রেটারি ডিফারেন্স, এগুলোর কথাও আমরা শুনি। তো সেগুলো নিয়ে আমরা আরও পরে আলোচনা করবো। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি।
বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব ফয়েজ, বাংলাদেশ ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে আপনার কি মনে হয় যে সেইটা আরও বেড়েছে? এক হিসেবে দেখলে তো অবশ্যই। এখন তারপর থেকে নানান রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই যে পুশিনের কথা যেটা বললেন, এটা তো ওনার কি বলা যায় নির্বাচনী একটা অঙ্গীকারের মতন। প্রধান নির্বাচনী অঙ্গীকার। সুতরাং তার ফলে আমাদের সাথে সম্পর্ক তো ভালো করা কঠিন হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে এমন কিছু উদ্যোগ নিতে হবে যাতে এই জিনিসটা পিছনে পড়ে যায়। আমাদের প্রস্তুত থাকতে হবে বর্ডারে যাতে ঢুকতে না পারে, কিন্তু আমাদেরকে অন্য পরিবেশ তৈরি করতে হবে যাতে এই জিনিসটার উপর এরা চাপ না দেয়। আমাদেরকে একটা চাপ দেওয়ার জন্য, আমি যেটা মনে করি তারা বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার জন্য এটা করতেছে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে এই চাপ থেকে তারা ইয়ে না করে। আমরা যে ভারতকে বলবো যে আমরা তোমাদের সাথে ভালো সম্পর্ক চাই, সুসম্পর্ক চাই, কিন্তু সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। কিন্তু সেটার জন্য তো আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি খালি মাঝে মাঝে দু একটা বক্তব্য দেই, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। আর এটা গরজটা কার বেশি? ভারত নিজের নাক বারবার কাটতে পারবে, ওর নাক অনেক বড়। আমার তো নাক ছোট নাক, আমি কয়বার কাটবো? সুতরাং আমাকে যথেষ্ট সতর্কতার সাথে এগোতে হবে এবং প্রয়োজন হলে যেটা আমি চাই না এমন জিনিসও অনেক সময় আমাকে স্বীকার করে নিয়ে আগাইতে হবে। তারপরে সেটাকে চেঞ্জ করা যায় কিনা সেটা দেখতে হবে। কিন্তু একটু উল্লেখ করি যে আমরা গঙ্গা চুক্তি এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে, সরকার এখনো প্রিপেয়ার্ড না যে 25 বছর চুক্তি শেষ হচ্ছে, এটা কি করবে? তো এই যে আপনি যে ডায়লগের কথা বললেন, আমরা তো কোনো সরকারের পক্ষ থেকে বড় রকম উদ্যোগ দেখতেছি না বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করার। এইটার হয়তো সরকারের মধ্যে লোক এইভাবে চিন্তা করে রাখছে যে যেটা আছে আমরা বলবো যে আপাতত আর 5 বছরের জন্য এইটাই চালায় যাও, তখন হয়তো ভারত না করবে না। এই ধরনের এটা আমার মাথার মধ্যে, আমি যখন এটা নিয়ে চিন্তা করি কি হইতে পারে, কেন ভারত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু দ্যাট ইজ সুইসাইডাল। আমাদেরকে কাজ করতে হবে এবং যেভাবেই হোক নতুন আলোচনায় আরও বেশি সুবিধা আদায়ের জন্য অন্তত চাপ দিতে হবে। সুবিধা তারা দিক না দিক আমাদের তো চাইতে হবে। আমরা যদি নাই চাই তাহলে কেমনে হবে? তো সেটার একটা জিনিস। তারপর আবার তিস্তাও তো ভারতকে ছাড়া আমরা করতে পারবো না। তিস্তার একটা অংশ আছে যেটা আমরা আমাদের দেশের ভিতরে, কিন্তু তিস্তার পানি আসে কোথার থেকে? সুতরাং সেটাকে খেয়াল রাখতে হবে। সুতরাং এটার ব্যাপারেও যেমন আমরা চীনকে নিয়ে কাজ করব, তেমনই ভারতকে নিয়েও কাজ করতে হবে। তো সেইগুলো আমাদের চিন্তা করতে হবে। সেগুলো নিয়ে সিরিয়াস কোনো রকমের কাজ কেউ করছে এটা দেখে মনে হয় না, মাঝে মাঝে দু একটা বক্তব্য দেওয়া ছাড়া। সেই জন্যই বারবার বলছিলাম যে আমরা আগেও বলছিলাম যেটা, যে আমাদের হোমওয়ার্কগুলো আমরা করি না। তারপর যখন একেবারে গায়ের উপরে চলে আসে তখন কোনো রকম একটা কিছু জগা খিচুড়ি করে আমরা ঠেকা দিই। তো সেই রকম করে কতদিন চলবে? তো বাংলাদেশ ভারত সম্পর্ক যত বড় ব্যাপক, সেই হিসেবে সরকারের প্রস্তুতি ব্যাপক নয়। আপনি এটাই, আমরা কোনো রকমের উদ্যোগ দেখছি না, সেরকম যথেষ্ট উদ্যোগ দেখছি না। আমার বন্ধু যেমন বললো হ্যাঁ উদ্যোগ নেওয়া হয়েছিল ভারত সেটাতে, তাহলে কি আমি থেমে থাকবো? আমাকে তো গরজটা কার? আমার গরজটা বেশি তো। এই যে আমি যেটা বললাম যে হ্যাঁ ভারতের সাথে আমি যদি একেবারে সব কিছু বন্ধ করে দিই, তাহলে কার ক্ষতি বেশি? আমার ক্ষতি না ভারতের ক্ষতি? ভারত সেটা পোষায় নিতে পারবে, আমি তো পোষায় নিতে পারবো না। আমি যদি মনে করি যে না ভারতের সাথে আমার সম্পর্ক দরকার নেই, আমার চীন, পাকিস্তান, রাশিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই মিলে আমাকে উদ্ধার করে দেবে, সেটা সম্ভব না। সেটা আমাকে বুঝতে হবে, সেটা স্বীকার করে নিয়ে আমাকে কাজ করতে হবে। আর সীমান্ত এলাকার যে জনপদগুলো সেগুলো যে টেন্সড হয়ে আছে, আপনি দেখছেন যে জনতাও শুধু যে মানুষও বাধা দিচ্ছে। তো সেটা তো আমাদের জন্য আমাদের সীমান্ত নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার জন্য বের হওয়ার জন্য আমাদের কোনো চেষ্টা আছে? সেই চেষ্টাটাই তো আমি করতে বলছি, যে সেটা হলো যে কথা বলার মাধ্যমে। সেই কথা বলার জন্য ওরা যদি উদ্যোগ নাও নেয়, আমরা কেন উদ্যোগ নিচ্ছি না? সেইটা আমার কথা। ধন্যবাদ জনাব ফয়েজ। জনাব শহীদুজ্জামান, এই যে আমরা ভারতের সাথে যে পুশিন সমস্যা আমরা যেভাবে অ্যাড্রেস করছি, আমাদের তো আরও সীমান্তবর্তী আরও অন্য সীমান্ত আছে যেগুলো অন্য দেশ প্রতিবেশী, যেমন মিয়ানমার। তো মিয়ানমার আমাদের অতীতে অনেক তাদের এই সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গা এসছে। তো এই যে আমরা যদি সীমান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের এই দুর্বলতা কাউকে উৎসাহিত করতে পারে কিনা, অন্য সীমান্ত সমস্যা বা উত্তেজনা তৈরি হতে পারে কিনা, যে আরও রোহিঙ্গা চলে আসলো বা আরও অন্যান্য? দেখেন, মায়ানমার কিন্তু আমাদের খুব বেশি বন্ধু রাষ্ট্র ছিল না, তারা কোনোকালে ছিল না, বিপক্ষে ভোট দিয়েছে জাতিসংঘে। ভারতের সাথে তার
অনেক বড় ঘনিষ্ঠতা এবং এই যে ভারতীয় প্রেসিডেন্ট মায়ানমার প্রেসিডেন্ট ভারতে গেল, কিন্তু তার আগে আমি একটা উত্তর না দিয়ে পারছি না। আমার বন্ধুর যে আর্গুমেন্টগুলো দিয়েছে আমি একেবারেই খুবই দ্বিমত পোষণ করি, কেননা আমার মনে হয় আমাদের বাংলাদেশের তরফ থেকে প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে। আর যেটা বলা হচ্ছে যে তিস্তার পানি ভারত হয়ে আসছে, পদ্মার পানি ভারত হয়ে আসছে, এরকম একটা ধারণা তৈরি করা হচ্ছে যে ভারতই তো আসল নিয়ন্ত্রক, চীন কোথায়। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ভূ রাজনৈতিক ক্ষেত্রে চীন হচ্ছে আপার রাইপেরিয়ান স্টেট ভারতের জন্য, আর ভারত হচ্ছে লোয়ার রাইপেরিয়ান স্টেট। চীন যদি ভারতের ওই অবস্থা করে যেখানে ওই যে টিপাইমুখ ড্যাম একেবারে বন্ধ করে দিতে হয়েছে, সেই একই পথ চীন অ্যাডপ্ট করতে পারে এই ভারতে, উত্তরপ্রদেশের কোটি কোটি মানুষকে একেবারে মানে মেরে ফেলতে পারে চীন। ওয়েপেনাইজেশন অফ ওয়াটার আমরা যেটা বলি, যেটা ভারত এখন গ্রহণ করেছে, মারাত্মক এটা একটা সন্ত্রাসী নীতি। যেমন পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে, পাকিস্তান এখন বলছে যে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে, এবং আই উইল নট বি সারপ্রাইজড যে পাকিস্তানে যেই ধরনের নেতৃত্ব তারা কিন্তু ডেসপারেট কিছু করে ফেলতে পারে, কারণ ভারত এটা এমন একটা পথ বেছে নিয়েছে। এখন বাংলাদেশের বেলায়ও তারা আমাদের ব্ল্যাকমেইল করবে, হ্যাঁ, বলছে বাংলাদেশের যেতে হবে। কেন ভারতের কাছে যেতে হবে? আমরা প্রমাণ করতে পেরেছি যে ভারত ছাড়া আমরা চলতে পারি, খুবই ভালোভাবে চলতে পারি, এবং বাংলাদেশের জনগণ মেজরিটি ভারতের সাথে মিনিমাম সম্পর্ক চায়। দেখেন, আমাদের সাথে আস্থার সম্পর্ক রয়েছে বলেই কিন্তু আমরা জাতিসংঘে জিততে পারলাম। তারপর আমাদের যেসব ডিপেন্ডেন্স ভারতের সাথে, সেগুলো আমরা কবে কভার আপ করেছি। দেখেন, গরু নিয়ে তারা আমাদের মানুষ মেরে ফেলতো, এখন আমাদের এত বেশি গরু যে আমরা বিক্রি করতে পারি না, ওরা তাও গরু এখন উল্টা ঠেলতে চায়। তারপর আপনি দেখেন বিভিন্ন ক্ষেত্রে এই যে কটন বলেন, অন্যান্য বলেন, আমরা কিন্তু অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারছি প্রফেসর ইউনূসের সময়, এবং এখন আমাদের সাথে আমাদের যে অসাধারণ একটা নিরাপত্তা সহযোগিতা গড়ে উঠছে চীনের সাথে আর পাকিস্তানের সাথে। ভারতীয়রা দেখেন, আমি উইদাউট সাউন্ডিং কমিউনাল সিরাজগঞ্জে যে একটা মূর্তি বানাচ্ছে বিশাল আকারের, এটা ভারতের কি কোনো উদ্দেশ্য আছে? রংপুর নিয়ে তাদের রিটায়ার্ড জেনারেলসরা কথা বলে করিডোর রাস্তা কেটে দেবে। তখন আমাদের এখন সামরিকীকরণের বাস্তবতায় যাওয়াটা খুব দরকার। 16 বছর আমরা যেই পরিস্থিতিতে ছিলাম, যেটা আমার বন্ধু মনে হয় যেন সেই পরিস্থিতিটাই ফিরে যাওয়াটাই হয়তো নাকি ন্যাশনাল হবে। আমাদের কি দরকার? আমরা একটা 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের তো নেপালের মতো আর মালদ্বীপের মতো অবস্থা না, আমরা শ্রীলঙ্কার চেয়েও শক্তিশালী, এবং আমরা প্রমাণ করতে পেরেছি যে বিশ্বের অনেক ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সামর্থ্য অনেক দূর। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, একটা কথা বলি, আমরা যে চীনের সাথে সম্পর্ক করতে যাচ্ছি এখন, এই যে আপনার পদ্মা ব্যারেজের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমার বন্ধুকে আমি এটা বলবো যে পদ্মা ব্যারেজের ব্যাপারে তো আমরা একটা ফিনান্সিয়াল অ্যালটমেন্টও হয়ে গিয়েছে। তিস্তা ব্যারেজের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রকমের আপত্তি নাই। আমাদের চীনের সাথে যে সম্পর্ক করতে যাচ্ছি, এটা আমি বলে রাখছি যে অনেকেই কিন্তু মার্কিন বিরোধীরা বলে যে এখন তো আমেরিকার কথায় চলবে, আমাদের ফরেন পলিসি কিছুই না। একেবারেই কিন্তু ভুল ধারণা। কিন্তু চীনের সাথে বেশি নৈকট্য তো অনেক বিপদ ডেকে আনছে অন্য অন্য দেশে, সেরকম আমরা দেখেছি। আনবে না, আনে নাই। এই যে এখন যে চেঞ্জেসগুলো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে চীনে গিয়েছে, চীনের সাথে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আর্থ ডিল, রেয়ার আর্থ ডিল, যেসব খনিজ পদার্থ সেটা রয়েছে, প্লাস চীনকে দরকার আমেরিকার এই ইরান প্রবলেম সলভ করার জন্য। এবং বিশেষজ্ঞ পর্যায়ে আমি আপনার সর্বোচ্চ স্তর থেকেই আমার যে জ্ঞান আমি অর্জন করেছি যে এই যে আমরা তিস্তার ব্যাপারে চীনকে অ্যাপ্রোচ করছি, চীনে যাওয়া হচ্ছে, চীনের প্রত্যেকটা স্টেজে আমেরিকা সামান্যতম আপত্তি তোলেনি তারা, এবং এই জন্যই কিন্তু ভারত ক্ষিপ্ত। আমি বলতে চাচ্ছি যে ভারতকে আমাদের কোনো প্রয়োজন নাই, আসলেও নাই। আচ্ছা, আমরা বাকি আলোচনা করবো, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব শহীদুজ্জামান, জনাব ফয়েজের সাথে যত আলোচনা হলো, সব জায়গায় বারবার ডায়লগের বিষয়টি গুরুত্ব এসছে। একটা ডায়লগ তো হতেই পারে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ডায়লগ হতে সমস্যা কোথায়? কিন্তু সেই উদ্যোগ তো আমরা দেখছি না। মানে এই যে পুশিং হচ্ছে, মানে আমরা তো জানি না আসলে এদের আইডেন্টিটি কি, মানে আসলে তাদের
পরিকল্পনাটা কি, তারা কিভাবে, এইভাবে তো মানে পুশিং চলতে পারে না। না। যদি প্রত্যাবাসন হতে হয় সেটারও তো একটা মানে আইনগত ফর্ম বা ব্যবস্থা আছে। সেটাই আমি সে বলছি বিষয়ে বারবার। আপনি কি এই ভারত একদম ওপেনলি আন্তর্জাতিক আইন ফ্লাউট করছে, মানে প্রত্যাখ্যান করছে। আমরা যেসব টেলিভিশনে লঙ্ঘন দেখি, করছে। এই যে ওদের যে আমাদের 150 গজের বাইরে ওরা ইয়ে করতে পারবে, যেটা ওই যে সেখানে- 5 বিবিতে সীমান্তে করছিল, বাধা দিয়েছে, তো বন্ধ আছে, এরকম বেশিরভাগ জায়গায় তো ওরা মানে আইন তো 150 গজের বাইরে করতে মিনিমাম। হবে। ওই আমি দেখলাম আর্মি কর্নেল বলছে যে 150 গজের ওইখানে আপনি যা খুশি তাই করেন, কিন্তু ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই 150। অ্যাগ্রিমেন্ট সই করছে, তারাও মানবে, আমরাও মানব। এখন ব্যাপার হচ্ছে যে ভারত ওপেনলি আন্তর্জাতিক আইন বা চুক্তি রাগঢাক নাই, লুকায়া করে না, একদম ওপেনলি ভায়োলেট করতেছে। আমাদের সামরিক বাহিনী বিজিবির ইয়েদেরকে মুখের উপরে বলে দিচ্ছে। তবে আমাদের সরকার এটা তো- কি প্রতিক্রিয়া দেখাচ্ছে সে বিষয়ে আপনি কিছু বলতেন? সরকার এটা ডিল যেভাবে করছে, সরকার আমার মনে হয়, আমি কিন্তু খুবই স্কেপটিক্যাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে ঠিক আগেকার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছে যে ভারতের ভিতরে যদি কোনো কিছু হয়ে থাকে ওইটা আমাদের কোনো তাইলে সেখানে আমাদের কিছু, এটা কি বর্ডার কিলিংস বলা যায় না এইভাবে। এটা তো খুবই ইনহিউম্যান একটা স্ট্যান্ড নেয়া। আপনি বলতে পারেন যে বর্ডার কিলিংস না বলে সেটাকে বরং এক্সট্রিম মেজার হিসাবে দেখতে হবে, তো সেটা তো কাম্য নয়। এখন কথা হচ্ছে যে আমরা বারবার চেষ্টা করছি, আমাদের যে অ্যাম্বাসেডর হাই কমিশনার দিল্লিতে রয়েছে নির্দ্বিধায়, আমার বন্ধু নিশ্চয়ই অ্যাগ্রি করবে যে হি ইজ ওয়ান অফ আওয়ার ফাইনেস্ট ডিপ্লোম্যাট, এবং ভারতের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো তার মতো এত কমিটেড কেউ নাই। আমি অ্যাম্বাসেডর রিয়াজ হামিদুল্লাহর কথা বলছি। সে আপনার আমি পড়েছি প্রচুর জেস্টার্স নিয়েছে ভারতের যে ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ, ভারতের সাথে আমাদের যে ঐতিহাসিক একটা রক্তের সম্পর্ক সেটার উপর এমফেসিস দেয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে যে ভারতীয়দের অ্যাড্রেস করেছে, সেমিনার করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির কম্পালশনসগুলো তারা মনে করে এই বিশ্ব রাজনীতিতে, একজন খুব সুন্দর কথা বলছে যে যেখানে পাকিস্তান এখন বলতে গেলে আমেরিকার সাথে ইরানের প্রবলেমের ব্যাপারে হায়েস্ট লেভেলে পার্টিসিপেট করছে কূটনীতিতে, সেখানে ভারতের মতো একটা বিশাল একটা দেশ কি তার একমাত্র অবসেশন হচ্ছে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করা। এটা আমাদের সাবকন্টিনেন্ট না, ওয়েস্টার্ন জার্নালিস্টই বলছে যে ভারত যদি এই ধরনের মাইন্ডসেট থেকে বের হয়ে না আসে তাহলে কিভাবে আপনার ভারতের সাথে ডিল করবেন আপনি। আপনাকে মনে রাখতে হবে যে একটা, আর আমি যা দেখি আমাদের এই বিএনপি গভর্নমেন্ট কিন্তু প্রচুর আত্মসম্মান বোধ রয়েছে। তারা, আমি তারেক রহমানের সম্পর্কে বলবো যে তিনি কিন্তু ইনিশিয়ালি অনেকটা অ্যাকোমোডেট করতে চেষ্টা করছে ভারতকে। এখনও তার ক্যাবিনেটে আমার মনে হয় এমন এমন ব্যক্তি রয়েছে যারা চায় যে ভারতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হোক, কিন্তু সেই সুযোগটা কিন্তু ভারত দিচ্ছে না, এই অজুহাতে যে ভারত চায় যে আমাদের প্রধানমন্ত্রী যেন হাসিনার পথ ফলো করে। সেখানেই তো বাধা। ধন্যবাদ জনাব ফয়েজ। আমরা জানি যে বিগত সরকারের একটি বড় অংশ শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে। এরকম একটা অবস্থায় তারা, আমরা রাজনৈতিক বক্তব্যও দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, তো তাদের ব্যাপারে সরকারের একটা অবস্থান আছে, যেহেতু অনেক মামলা মকদ্দমা এখানে চলছে। তো এরকম বিগত সরকারের যে নেতৃত্ব আছে তাদের ওই দেশে অবস্থান, ভারতে অবস্থানের সুযোগ দিয়ে কি বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা সম্ভব? এটা যেহেতু গরজটা আমাদের সুসম্পর্ক করার, আমি মনে করি, আমার বন্ধু অনেক অনেক সময় আমার সাথে এগ্রি করে না, কিন্তু আমি মনে করি যে এই সুসম্পর্ক, ভারতের সাথে একটা ভালো সম্পর্ক করার গরজটা আমাদের। সুতরাং আমাদেরকে ওই জিনিস নিয়ে অত চিন্তা না করে কিভাবে ওনারা যারা ওখানে আছেন, অবস্থান করছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তারা ওখানে ওগুলো যা করছেন তার সত্ত্বেও আমরা কীভাবে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে পারি। ভারতের সাথে আমরা যদি, বর্তমান সরকার যদি সম্পর্ক ভালো করতে পারে, তখন ওদের উপরে চাপ, ওদের প্রতি তাদের যে ইয়েটা আছে সেটা কমে যাবে। তো সেই জন্য আমাদের একই জিনিসকে বিভিন্নভাবে দেখার সুযোগ আছে। তো সুতরাং ওই যে আমার বন্ধু যেটা বলেছে যে ভারতকে আমার প্রয়োজন নেই, এই কথাটা বলাটাই হতো সুইসাইডাল। ভারতকে নিয়েই আমাকে বসবাস করতে হবে, কারণ ভারত আমার চতুর্দিকে অবস্থিত, তিন দিকে নয়।
আমি মনে করি, কারণ বে অফ বেঙ্গলেও তো তারই প্রাধান্য, আমি চাই আর না চাই। তো সুতরাং আমাকে সেটা বুঝে শুনে করতে হবে। ভারতেও আমাকে দরকার, কারণ আমরা ভারতে পেটের ভিতরে অবস্থান করি। সেখানে যদি আমাদের এখানে অশান্তি হয়, সেটা ভারতকে খুব আরামে থাকতে দিবে না। দুজনের পরস্পরকে প্রয়োজন, সেই প্রয়োজনটা চিন্তা করে আমাদের দিক থেকে আমরা যতটা সম্ভব উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। একটা কথা আমার বন্ধু বলেছেন যে 17 বছর কি সম্পর্ক, ভারতের সাথে সম্পর্কটা নিশ্চয়ই অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। অনেকে বলেন যে নতজানু সম্পর্ক ছিল, তাই না? কিন্তু তারপরেও একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সময়েতেই বিভিন্ন দেশের সাথে, চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, রাশিয়ার সাথে, জাপানের সাথে, সিঙ্গাপুরের সাথে, ইউরোপের সাথে, সবার সাথে সম্পর্কগুলো এগিয়েছে অত্যন্ত ভালো। চীনের সাথে তো আমাদের যে ট্রেড যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। বারবার তার চীনের সাথে ট্রেড খালি বেড়ে চলেছে। তো এইগুলো কি এমনি এমনি হয়েছে? চীনের থেকে ইনভেস্টমেন্ট এসেছে, রাশিয়ার থেকে, বিভিন্ন দেশ থেকে ইনভেস্টমেন্ট এসেছে। তো সুতরাং হ্যাঁ, ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল, সেখানে হয়তো এমনও ছিল যে না অনেকটা অসম সম্পর্ক ছিল, কিন্তু তারপরেও গত সরকারের এইটাই সাফল্য ছিল যে ওইটা সত্ত্বেও তারা বিভিন্ন দেশের সাথে সম্পর্কটাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পেরেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হয়েছিল, কিন্তু শেষের দিকে এসে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও যে তারা যে বিভিন্ন ডায়ালগগুলো ব্যবস্থা করা হয়েছিল, সেটা আমি মনে করি অত্যন্ত বড় একটা অ্যাচিভমেন্ট ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। তো সুতরাং এগুলো আমাদের ভুলে গেলে হবে না। আগের সরকারের দোষের কোনো শেষ নাই, বিশেষ করে রাজনীতিতে, অভ্যন্তরীণ বিষয়ে তাদের যেটা ফ্যাসিবাদ বলে উচ্চারণ করা হচ্ছে, কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমি মনে করি তারা অত্যন্ত সফল ছিল। সেটা এর আগে পরে সব দিকে যদি আমরা বিচার করি, তাহলে আমি মনে করি যে সেটা ছিল। তার মানে এই না যে আমাদেরকে একদম ওইভাবেই করতে হবে, কিন্তু ওখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারি, গ্রহণ করতে পারি। যে ভারতের সাথে সুসম্পর্ক থাকলে অন্যদের সাথে সম্পর্ক রাখাটাও আমার জন্য সহজ হয়। কেন হলো যে ভারত তো সারাক্ষণ আমাকে আমার পিছন দিকে তাকাতে হয় না, কাঁধের পিছনে কি ঘটছে সেটা দেখার জন্য অস্থির হতে হয় না। তখন আমি সবার সাথে সম্পর্কগুলোকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আমার যদি সারাক্ষণ ভারতকে নিয়ে চিন্তিত থাকতে হয়, তাহলে আমি সেটা করতে পারি না। আর তাছাড়া আমি আগেই বললাম সেটাও, আর দ্বিতীয় একটা জিনিস, যে যখন আমি আমার প্রতিবেশীর সাথেই ভালো সম্পর্ক করতে পারি না, তখন আমার যে অন্য যারা অংশীদার আছে তারাও সম্পূর্ণটা নিয়ে এগিয়ে আসবে না। হয়তো তাদের সাথে আমাদের সম্পর্ক এগোবে, কিন্তু পুরোপুরি এগোবে না যতটা সম্ভব। তো সুতরাং এগুলো আমি মনে করি যে এই ভারতের সাথে সম্পর্কটা অত্যন্ত জরুরি, সেটা আমাদের জন্যে, এবং আমাদেরকে উদ্যোগ নিতে হবে। ভারতকে বোঝাতে হবে, দেখো আমি এমন কিছু করি না যাতে তোমার কোনো ক্ষতি হয়, কিন্তু তার চেয়ে ইয়েটা হচ্ছে যে এমন কিছু আমরা তারপরেও করবো না যাতে আমাদের ক্ষতি হয়, এমন কিছু আমরা করবো। ইমিডিয়েট কোনো বার্তা দেওয়া উচিত কিনা? এই পুশিং সমস্যা প্রতিদিন আমরা ফেস করছি, সেটা আমি মনে করি যে এখান থেকে চাপ উত্তেজনা সরিয়ে নেওয়ার জন্য হলেও আমাকে উদ্যোগ নিতে হবে আলাপ আলোচনার। খালি এই বিষয় না, এই বিষয় নিয়ে তো আলাপ আলোচনা আমাদের হচ্ছে, কিছুটা হচ্ছে, আরও বেশি হতে পারে। যে ফ্ল্যাগ মিটিংয়ের কথা বলছিলেন আমার বন্ধু, নিশ্চয়ই সেগুলো হতে পারে, কিন্তু তার চেয়েও বড় রাজনৈতিক পর্যায়ে এই বিষয় এবং অন্যান্য সব বিষয় নিয়ে আলাপ আলোচনা খুব জরুরি। আমাদের হাতের সময় খুবই কম। একটু ছোট করে বাংলাদেশ ভারতের বাইরে একটা ইস্যু, মানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি ঘুরে গেলেন। আমাদের সাথে তুরস্কের সামরিক সহযোগিতা বাড়ছে, বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক সহযোগিতায় বাংলাদেশের জন্য কতটা এটা লাভজনক, আপনি যদি একটু আমরা যদি যথেষ্ট ভালো মূল্যে ভালো ভালো জিনিস কিনতে পারি, আর তাদের প্রযুক্তি যদি আমাদের এখানে আসে, যেটা আমরা আলাপ আলোচনায় আন্দাজ করতে পারছি যে তারা যেভাবে জিনিসপত্র তৈরি করে আমরাও সেগুলো তৈরি করি। আমাদের তো আজকে খবর দেখলাম যে আমাদের ইতিমধ্যেই আমাদের দেশ থেকেও অস্ত্র রফতানি হচ্ছে অফিসিয়ালি। তো সেইগুলো যদি আমরা করতে পারি তো সেটা খারাপ না, কিন্তু এইটাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তা নয়। কিন্তু তুরস্ক আমাকে আর কি দিবে? আচ্ছা, এগুলো দিতে পারছে কারণ এটা তারা করে। আর তাছাড়া তুরস্ক একটা গুরুত্বপূর্ণ দেশ, তাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের গুরুত্বপূর্ণ। তারপরে ওই এলাকায়, অঞ্চলে অনেক জায়গা আছে যেগুলোতে আমাদের যথেষ্ট রিপ্রেজেন্টেশন নাই, তুরস্কের মাধ্যমে সেখানে আমরা যেতে পারি। সুতরাং তুরস্কের সম্পর্ক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই দিকে আমাদের নিশ্চয়ই অনেক বেশি ফোকাস করতে হবে। ধন্যবাদ জনাব ফয়েজ স্যার। এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা? আমার হাতে সময় খুব কম। বাংলাদেশের সাথে তুরস্কের যে সামরিক সহযোগিতা দিন দিন বাড়ছে, আমার বন্ধুর সাথে একমত যে তুরস্কের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সামরিক অস্ত্র ক্রয় করা, এবং তুরস্কের পাশাপাশি আমরা চীন থেকে যে
এয়ারক্রাফট ক্রয় করছি, পাকিস্তানের সাথে যে ডিফেন্স পার্টনারশিপ করছি, এগুলোই আমি মনে করি আমার বন্ধুকে আমি বলবো যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আমাদের নিবারক প্রক্রিয়া গড়ে তুলতে হবে। আমাদের সামরিক বাহিনী সামর্থ্য একেবারেই ছিল না গত 16 বছরে, এই কারণে ভারত সম্পর্কটা ওইভাবে রাখতে চেয়েছে। এখন আমরা যদি ওই সম্পর্কে আবার যেতে চাই আর সামরিক সামর্থ্যকে নেগলেক্ট করি, তাহলে কিন্তু ভারত আমাদেরকে গিলে ফেলবে, তারা এরপরে বাংলাদেশে সামরিক উপস্থিতি আনবে। সুতরাং আমি মনে করি আমাদেরকে এখন সম্পূর্ণ কমিটেড হয়ে চীন ও পাকিস্তানের সাথে সামরিক ও বিমান ক্রয় করা এবং বিমানের নিরাপত্তা, বৈমানিক নিরাপত্তা আনা, তারপর আপনার সাইবার ওয়ারফেয়ারের ট্রেনিং নেওয়া, এগুলো খুবই উচ্চ পর্যায়ের সামরিক সামর্থ্য। এগুলো ভারত কখনো আমাদেরকে অ্যালাউ করবে না হতে। কিন্তু আমরা তো একটা উল্লেখযোগ্য মিডল র্যাঙ্কিং রাষ্ট্র, আমাদের সামরিক সামর্থ্য অবশ্যই থাকতে হবে এবং ভারত তখন আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখবে। ধন্যবাদ ধন্যবাদ জনাব শহীদুজ্জামান এবং মুন্সি ফয়েজ আহমেদ। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।